বাবা আমাকে দেখতে গ্রামের বাড়ি থেকে ঢাকায় আমার নতুন ভাড়া বাসায় এসেছিলেন, কিন্তু আমার স্বামী বলল ওনার জন্য আবার আলাদা করে রান্না করার কি আছে, এক গ্লাস শরবত দিলেই হবে। যদি খেতে ইচ্ছা করে তাহলে নিজের খাবার নিজে নিয়ে আসা উচিত ছিল। আমি একটা কথাও বলিনি, কিন্তু দুপুরের খাবারের সময় এমন একটা কাজ করেছিলাম যেটা দেখে আমার স্বামী স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল, মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছিল না। বিয়ের পর থেকে আমি বুঝেছিলাম আমার স্বামী সোহানের হাত একটু বেশি করা। প্রথম দিকে নিজেকে বুঝিয়েছিলাম সময় গেলে সব ঠিক হয়ে যাবে, সংসার একটু গুছিয়ে উঠলে আল্লাহ রিজিক বাড়িয়ে দিলে মানুষটা হয়তো বদলে যাবে। কিন্তু পরে বুঝলাম কৃপণতা এমন একটা স্বভাব যেটা সময়ের সঙ্গে কমে না, বরং আরো বাড়ে। সে সংসারের প্রতিটা খরচ হিসাব করে চলতো, বাজার থেকে কয়টা কমলা এনেছে সেটাও গুনে রাখতো। আমি যদি একটা বেশি খেয়ে ফেলতাম মুখ ভার করে থাকতো সারাদিন। ঘর থেকে বের হওয়ার আগে লাইট বন্ধ করে দিত আর বলতো বিদ্যুতের বিল কি ফ্রি আসে নাকি। আমি সবকিছু চুপচাপ সহ্য করতাম, ভাবতাম অকারণে ঝগড়া বাড়িয়ে লাভ কি, সংসার তো দুজনকে মিলেই টিকিয়ে রাখতে হয়। আমরা আগে ওদের গ্রামের পুরনো বাড়িতে থাকতাম। বাড়িটা ছিল অনেক বছরের পুরনো, দেয়ালে বড় বড় ফাটল ধরেছিল, বর্ষাকালে পানি পড়তো, কোথাও কোথাও ইটও খসে পড়তো। আমার সারাক্ষণ ভয় লাগতো যদি কোনোদিন হঠাৎ করে ছাদ ভেঙে পড়ে। আমি কতবার বলেছি বাড়িটা মেরামত করি কিংবা অন্য কোথাও বাসা ভাড়া নিই, কিন্তু সুহান 1 টাকাও খরচ করতে রাজি ছিল না। শেষ পর্যন্ত যখন পরিস্থিতি একেবারে ঝুঁকিপূর্ণ হয়ে গেল, তখন অনেক ঝগড়া, অনেক বোঝানোর পরে সে অনিচ্ছা সত্ত্বেও ঢাকায় একটা ছোট্ট বাসা ভাড়া নিল। বাসাটা খুব একটা ভালো ছিল না, ছোট্ট, একটু অন্ধকার, জায়গাও কম, কিন্তু তবুও আমার কাছে মনে হচ্ছিল আগের ভাঙা বাড়ির চেয়ে এটা অনেক নিরাপদ। নতুন বাসায় উঠেছি মাত্র কয়েকদিন। একদিন সকালে বাবার ফোন এলো, ওপাশ থেকে হাসি মুখে বললেন, মা কাল আমি তোদের বাসায় আসবো, নতুন বাসাটা দেখে যাব, তোকে দেখে মনটা একটু শান্ত হবে। কথাটা শুনে আমার বুক ভরে গেল। বাবা গ্রামের বাড়ি থেকে শুধু আমাকে দেখতে এত দূরের পথ পাড়ি দিয়ে আসবেন, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আমি আনন্দ নিয়ে সোহানের কাছে গিয়ে বললাম, বাবা কাল আসবেন, অনেক দূর থেকে আসবেন, ভাবছিলাম একটু ভালো রান্না করি, গরুর মাংস না হয় বাদই দিলাম, একটা মুরগি আনলেও তো হয়, সবাই মিলে একসঙ্গে দুপুরে খেয়ে নেব। আমার কথা শেষ হতেই সোহানের মুখটা শক্ত হয়ে গেল। সে বিরক্ত গলায় বলল, এত খরচ করার কি দরকার, মাংসের দাম জানো? আমি শান্তভাবে বললাম, আচ্ছা মাংস না হয়ে থাক, একটা দেশি মুরগি আনলেও তো খুব বেশি খরচ হবে না। সে এবার আরো রেগে গেল আর বলল, না কিছুই আনা হবে না, 1 গ্লাস শরবত খাওয়াবে ব্যাস। যদি খাওয়ার এতই শখ থাকে তাহলে নিজের খাবার নিজে নিয়ে আসা উচিত ছিল। কথাগুলো শুনে মনে হলো কেউ যেন আমার বুকের ভেতরটা ছিঁড়ে ফেললো। এটা আমার বাবা, যে মানুষটা নিজের সবকিছু বিলিয়ে দিয়ে আমাকে বড় করেছেন, আজ তাকে নিয়ে এমন কথা। কিন্তু আমি কোনো উত্তর দিলাম না, শুধু শান্ত গলায় বললাম, আচ্ছা তুমি যেটা ভালো মনে করো। বাইরে থেকে শান্ত থাকলেও ভেতরে ভিতরে তখন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। পরদিন সকালেই বাবা এলেন, হাতে বড় একটা ব্যাগ। ব্যাগ খুলতেই দেখি গ্রামের বাড়ির নানা রকম নকশি পিঠা, খাঁটি মধু, দেশি হাঁসের ডিম, গাওয়া ঘি, আরো কত রকমের জিনিস। বাবা সবসময় এমন, নিজের জন্য কিছু না কিনে মেয়ের জন্য সব নিয়ে আসেন। সোহান মুখে হাসি রাখলেও তার চোখ বরাবর ব্যাগের ভেতরে চলে যাচ্ছিল, যেন প্রতিটা জিনিসের দাম হিসাব করছে। আমি বাবাকে শরবত এনে দিলাম, যেটুকু করার অনুমতি ছিল সেটুকুই করলাম। আমরা বসে অনেকক্ষণ গল্প করলাম, গ্রামের খবর, আত্মীয় স্বজনের কথা, আমার নতুন সংসারের কথা, সব নিয়ে গল্প চলছিল। এরই মধ্যে দুপুর গড়িয়ে এলো। বাবা চারদিকে একবার তাকালেন, রান্নাঘর থেকে কোনো রান্নার গন্ধ আসছে না। তিনি নিশ্চয়ই সব বুঝে গিয়েছিলেন। হালকা হেসে বললেন, আচ্ছা মা আমি তাহলে উঠি, বিকেল হওয়ার আগেই বের হই, পথে আবার যানজট হবে। বাবার মুখে সেই সংকোচ ভরা হাসিটা দেখে আমার গলায় যেন কিছু একটা আটকে গেল। আমি তাড়াতাড়ি উঠে বললাম, কোথায় যাবেন বাবা, এত দূর থেকে এসেছেন, একটু বসুন, আমি আপনার জন্য একটা ব্যবস্থা করে রেখেছি। আমার কথা শুনে সোহান অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। তার মুখের ভাব দেখেই বোঝা যাচ্ছিল সে কিছুই বুঝতে পারছে না, কারণ সে নিশ্চিত ছিল রান্নাঘরে এমন কিছুই নেই যা দিয়ে দুপুরের কাউকে খাওয়ানো যায়। আমি ধীরে ধীরে ভেতরের ঘরে চলে গেলাম। মাত্র কয়েক মিনিট পর যখন ফিরে এলাম, তখন আমার হাতে ছিল এমন একটা জিনিস যেটা দেখে সোহানের চোখ বিস্ফোরিত হয়ে গেল। মুহূর্তের মধ্যে তার মুখের রং পাল্টে গেল। সে যেন বিশ্বাসই করতে পারছিল না আমি এমন কিছু করতে পারি। স্তব্ধ হয়ে শুধু আমার দিকে তাকিয়ে রইল, মুখ দিয়ে আর একটি শব্দও বের হলো না। রান্নাঘর থেকে বের হয়ে এলাম, আমার হাতে লাল মখমলের একটা বড় গয়নার বাক্স। বাক্সটা দেখে সোহানের মুখের রং মুহূর্তে বদলে গেল, চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে উঠলো, কারণ এই বাক্সটা সে খুব ভালো করেই চিনত। এখানেই ছিল আমার বিয়ের সব গয়না, বাবার সারা জীবনের কষ্টের টাকায় গড়া আমার শেষ সম্বল। কিন্তু আমি একবারও সোহানের দিকে তাকালাম না। ধীরে ধীরে বাবার পাশে গিয়ে বসলাম। বাবার পরিশ্রমে শক্ত হয়ে যাওয়া হাত দুটো নিজের হাতে নিয়ে গয়নার বাক্সটা তার কোলে রেখে দিলাম। বাবা অবাক হয়ে কখনো বাক্সটার দিকে, কখনো আমার মুখের দিকে তাকাচ্ছিলেন। কিছুই বুঝতে না পেরে শান্ত গলায় বললেন, এটা কি মা, এসব কি করছিস? আমি গভীর একটা নিঃশ্বাস নিলাম, তারপর এমন ভাবে কথা বলা শুরু করলাম যেন ঘরের প্রত্যেকটা মানুষ স্পষ্ট শুনতে পায়। আমি বললাম, বাবা এটা আমার সব গয়না, যেদিন আমার বিয়ে দিয়েছিলেন সেদিন কত কষ্ট করে এগুলো বানিয়ে দিয়েছিলেন মনে আছে? আপনি তখন বলেছিলেন, মা এগুলো যত্ন করে রেখে দিস, যদি কোনোদিন সংসারে বড় বিপদ আসে, যদি
তোর স্বামীর প্রয়োজন হয় তাহলে নিজের গয়না বিক্রি করে হলেও তোর স্বামীর পাশে দাঁড়াবি। সংসার মানে একে অপরের পাশে থাকা। কথাগুলো বলতে বলতে আমার গলা কেঁপে উঠলো। আমি আবার বললাম, কিন্তু যে মানুষটা আমার বাবাকে একবেলা ভাত খাওয়াতে কষ্ট মনে করে, যে মানুষটা বলে খেতে চাইলে নিজের খাবার সঙ্গে নিয়ে আসা উচিত ছিল, সেই মানুষের জন্য আমি আমার এই গয়নার একটা টুকরো কোনোদিন বিক্রি করব না। বাবা, এই গয়না আপনি নিয়ে যান। আপনি, মা আর আমার ভাই বোনদেরই এগুলোর উপর বেশি অধিকার আছে। আর আপনি এত ভালোবেসে গ্রামের বাড়ি থেকে যে খাবারগুলো নিয়ে এসেছেন সেগুলো সঙ্গে করে নিয়ে যাবেন। এই বাড়িতে সেগুলো রেখে লাভ নেই। যেখানে অতিথিকে সম্মান দেওয়া হয় না, সেখানে নিজের হাতে আনা ভালোবাসারও কোনো মূল্য থাকে না। আমার কথা শেষ হতে পুরো ঘরে নেমে এলো অদ্ভুত এক নীরবতা। সোহান যেন পাথরের মতো দাঁড়িয়ে রইল, তার চোখ শুধু গয়নার বাক্সটার উপর স্থির। তার মুখের সব রং উধাও হয়ে গেছে। মনে হচ্ছিল আমি গয়নাগুলো বাবার হাতে তুলে দেওয়ার কথা শুনে তার ভেতরটা কেঁপে উঠেছে। সে যেন বিশ্বাসই করতে পারছিল না আমি সত্যি এমন একটা সিদ্ধান্ত নিতে পারি। কয়েক মুহূর্ত আগেও যে মানুষটা আমার বাবার একবেলা খাবারের খরচ বাঁচাতে চেয়েছিল, সেই মানুষটা এখন নিজের চোখের সামনে এত মূল্যবান জিনিস বাড়ির বাইরে চলে যাওয়ার কথা শুনে পুরোপুরি দিশেহারা হয়ে গেল। সে ঠোঁট নাড়ল, কিন্তু মুখ দিয়ে কোনো কথাই বের হলো না। গল্পটি কেমন লাগলো জানাবেন। এটি ছিল গল্পের প্রথম পর্ব। আর পরবর্তী পর্বটি শুনতে চাইলে অবশ্যই একটি কমেন্ট করবেন। ধন্যবাদ।